বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা জাসাস কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা মানব সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি আমাদের কুমিল্লা উত্তর জেলা জাসাসের সংগ্রামী আহ্বায়ক জনাব কামাল পারভেজ ডালিম, উপস্থিত আমাদের কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এই অঞ্চলের তিনি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হাশেম চেয়ারম্যান, আমাদের দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব ভিপি জাহাঙ্গীর আলম, আমার ভাই খন্দকার মাহমুদ হোসেন এবং তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সরকার সহ কুমিল্লা উত্তর জেলা জাসাসের যিনি সদস্য সচিব আজকের সঞ্চালক জনাব এস এম মিজান সহ জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের এই অঞ্চলের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি যিনি 1978 সালে এই জাসাসের প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, ইতিহাসের লেখা রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম 1978 সালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সংস্কৃতিকে এদেশের মানুষের হৃদয়ে স্থান দেওয়ার জন্য, এদেশের সংস্কৃতি চর্চা করার জন্য, সামাজিকভাবে বাংলাদেশের মানুষকে উন্নত করার লক্ষ্যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা প্রতিষ্ঠা করে। আমাদের কুমিল্লা উত্তরে জাসাস প্রতিটি বছরে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার সব আয়োজন শেষ করে যখন ওই প্রশাসনের কাছে আবেদন করত, তখন ওই আওয়ামী ফ্যাসিস্টদের নির্দেশে জাসাসের কোন প্রতিষ্ঠা বার্ষিকী তারা করতে দেয় না। শুধু জাসাস নয়, ছাত্রদল, যুবদল, মূলদল সহ, মহিলা দল সহ, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ অনেক চেষ্টা করেও এই খুনি হাসিনার প্রেতাত্মাদের আক্রমণ, নির্যাতন, নিপীড়নের কারণে অনেক সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে নাই। আপনারা গত 15 বছর এই দাউদকান্দিতে দেখেছেন কিভাবে হত্যা হয়, মাদকের চোরাকারবারি হয়, এই গরিপুরে আমাদের ছাত্র দলের সেক্রেটারি সাইফুলকে কিভাবে গুম করা হয়, কিভাবে এদেশের অর্থ লুটপাট করা হয়, এই কাহিনী আপনারা দেখেছেন। গরিপুরে দেখেছেন বাজার লুট, বাজারে জমি বিক্রির নামে কিভাবে জবরদখলের রাজনীতি হয়েছে আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন কিভাবে বালু মহলের নামে আমাদের উত্তর ইউনিয়নের বালু কেটে কিভাবে মানুষকে একেবারে ঘর ছাড়া করা হয়েছে, এগুলো আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন আমাদের ইলেকগঞ্জ উত্তরে যে প্লাবন ভূমিতে মৎস্য চাষ, যেটা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আপনাদের জন্য এখানে তিনি উদ্ভাবক ছিলেন, সেই প্লাবন ভূমি মৎস্য চাষ কিভাবে আওয়ামী লীগরা লুট করেছে, এইগুলো আপনারা দেখেছেন, ঠিক না? আপনারা অনেক আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এবং সকলে আন্দোলনের মাধ্যমে আপনার আমার নেতা লক্ষ কোটি তরুণের হৃদয় স্পন্দন, আগামী দিনের বাংলাদেশ যিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থান ঘটিয়ে খুনি হাসিনাকে পদত্যাগ করতে করেন নাই, তার বোন নিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন। আজকে ভারতে বসে অনেক চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছেন। আপনারা দেখেছেন গতকাল সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে,
আমরা মনে করি এটি এই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা সচিবরা, যারা আওয়ামী লীগের চেহারা নিয়ে বোরখা পরে আজকে তারা সচিবালয়ে বসে আছেন, কিন্তু আসলে তারা সকলে আওয়ামী লীগের লোক। সুস্পষ্ট ভাবে ইচ্ছাকৃত ভাবে তারা আগুন লাগিয়ে আজকে আওয়ামী লীগের দুর্নীতির নথিপত্র জ্বালিয়ে দিতে চান। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনার বিরুদ্ধে 300 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। তিনি এবং তার ছেলে, তার পরিবার হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তার পরিবারের অংশ যুক্তরাজ্য একজন মন্ত্রীকেও সেই দেশের গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে ওই ব্যক্তিও এই শেখ পরিবারের এই দুর্নীতির সাথে জড়িত ছিল। তাই আজকে সুপরিকল্পিত ভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের নথিপত্র জ্বালিয়ে দিতে চান। আমি বলতে চাই, গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় হয়েছেন, আর চেষ্টা করেন না। যদি বাংলাদেশে আসেন, আপনার জন্য একটাই ঠিকানা, সেটা হচ্ছে কারাগার। আপনার জন্য একটাই ঠিকানা, সেটা হচ্ছে ফাঁসির কাষ্ঠ। যে অপরাধ করেছেন এর জন্য একবার না, আপনার 50 বার ফাঁসি হওয়া উচিত। তাই এই ভূমিকা বাদ দেন। আর আপনার যারা ওই সন্ত্রাসী, ওই নিষিদ্ধ ছাত্রলীগ, বাতিল যুবলীগ, আওয়ামী লীগের নেতাদেরকে উস্কানি দেন না, কারণ তারা আজকে এতিম। বাপ মা থাকলে সন্তানদেরকে এতিম হয়। হাসিনা চলে যাওয়ার কারণে আজকে আওয়ামী লীগ এতিমের মতো রাস্তায় ভিক্ষা করছে। আজকে ভিক্ষুক আওয়ামী লীগকে বলতে চাই, নতুবা রাস্তাঘাটে চলাচল করলে এদেশের ছাত্র জনতা যেভাবে বাধ্য করেছে, কিন্তু আর আমি আরেকটা কথা বলে বক্তব্য শেষ করে দেব। আমরা শুনতে পেয়েছি বর্তমান সরকারের একজন উপদেষ্টা বললেন যে 5ই আগস্টে রক্ত ছাত্র জনতা কি নির্বাচন করার জন্য, ভোটের জন্য কি কোনো রক্ত দিয়েছে কিনা? আপনারা কি 15 বছর ভোটের অধিকার হারান নাই? আপনারা কি ভোট দিতে পেরেছেন গত 15 বছর? একটু ইতিহাস বলে আপনাদের বক্তব্য শেষ করবো, আজকে বক্তব্য শেষ করব। 1969 সালের গণঅভ্যুত্থান হয়েছিল কেন? 1969 সালের গণঅভ্যুত্থান হয়েছিল কারণ মানুষের ভোটের অধিকার ছিল না। 70 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে, 69 গণঅভ্যুত্থানের মাধ্যমে 70 সালে নির্বাচন হয়েছিল, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। 70 সালের নির্বাচনের পরে সেই নির্বাচন পাকিস্তানিরা গ্রহণ করল না বলেই কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। 1990 সালে গণঅভ্যুত্থান করা হয়েছিল। 1986, 1988 সালে জনগণ ভোট দিতে পারে নাই বলে ওই সরকার স্বৈরাচারী ছিল বলেই কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। আর 24-এর গণঅভ্যুত্থানও কিন্তু একই কারণে হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে। আরে ভোট দিলে তো গণতান্ত্রিক সরকার হতো, আমরা তো আর স্বৈরাচার সরকার বলতাম না। তাহলে কেন বলেন যে ভোট এখন লাগবে কিনা? আমরা বলতে চাই, আজকে আমাদের দলের মহাসচিব একটি জাতীয় সংলাপে বলেছেন, সংস্কার করেন ভালো কথা, কিন্তু জনগণ যে 15 বছরের ভোটের অধিকার হারিয়েছে, এই ভোটের অধিকার অনতিবিলম্বে বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। অনতিবিলম্বে সংস্কারগুলো শুরু করেছেন। আরে সংস্কার করলে কি শেষ করে দিতে পারবেন একদিনেই? এখন যদি ঘোষণা করেন যে আগামী 25 দিন থেকে যারা বিভিন্ন জায়গায় ঘুষ খায়, 25 দিনের পর থেকে কোনো ঘুষ খাওয়া হবে না, কোনো বন্ধ করতে পারবেন? যারা দুর্নীতি করে তাদেরকে বলে দিতে চান যদি আগামী 3 দিনের পরে এটা কর্মসূচি দিয়েছেন। 31 দফা কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশে সকল সমস্যার সমাধান হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশ হবে অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই বাস্তবায়ন করতে হবে 31 দফা। 31 দফায় সব সংস্কারের কথা রয়েছে। তাই নতুন করে সংস্কার করার কাজ শুরু করেছেন
4 মাস চলে গেল, এখনো বাংলাদেশের মানুষ সংস্কারের কিছু পায় নাই। তাই বলছি, জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেন। এই জনগণ ভোট দিতে পারে না, জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসবে, এটা যেই দলই হোক না কেন, বিএনপিকে হতে হবে এমন কিছু না। যারা নির্বাচনে যাবে, জনগণ তাদের ভোট দেবে। এটা যদি নতুন যারা দাবি করছেন যে ভোটের প্রয়োজন নয়, তারাও যদি নির্বাচিত হন, আমরা সকলে সমর্থন করব। কিন্তু নির্বাচিত সরকারকে, জনগণের সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে উন্নয়ন অগ্রগতি সংস্কার করতে হবে, এর বাইরে কোনো সুযোগ নাই। সংবিধান সংস্কারের কথা বলেন, আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার হিসেবে বলতে পারি, সংবিধান সংস্কারের একমাত্র ক্ষমতা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদে। বাংলাদেশের জাতীয় সংসদ কি আছে? বর্তমানে কোনো সংসদ নাই, তাই নির্বাচন ছাড়াও কোনো বিকল্প নাই। আমরা এখন এই জাতীয় প্রোগ্রাম থেকে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে আপনারা সংস্কারগুলো শুরু করেন। এবং আমি মনে করি যে নির্বাচন কমিশন হয়ে গেছে, কয়েকদিন আগে নির্বাচন কমিশন করেছে, যদি সরকার চায় আগামী বছরের সেপ্টেম্বরে তফসিল ঘোষণা সম্ভব। তাই ওনারা প্রস্তুত, নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। আজকে দেখেন অনেক ধরনের সমস্যা হয়, বিশ্ববিদ্যালয়ের সমস্যা, ছাত্রদের মধ্যে সমস্যা, এখানে ওখানে সমস্যা, ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে নথিপত্র পুরানোর সমস্যা, সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি একটি রোড ম্যাপ ঘোষণা করবে। ঘোষণা করুন, নির্বাচন জনগণকে, যদি জনগণ যদি নিজের হাতে ভোট দিতে পারে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই ভোট দিতে পারলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3/2 আসন নিয়ে ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসবে। অনেকে অনেক কথা বলেন, সকল কিছুর প্রমাণ হবে ভোটের দিন। তার কি জনপ্রিয়তা আছে, কত পার্সেন্ট তার ভোট আছে, সকল কিছু ইনশাআল্লাহ সেদিন জনগণ সিদ্ধান্ত নেবে। তাই জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন, আর আমাদেরকে ভোটাধিকার থেকে বিরত রাখেন না। আর বেশি বক্তব্য রাখবো না। আপনারা জানেন যে আমার বাবা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ বেশ এখন আগের থেকে সুস্থ। ডাক্তারদের পরামর্শে তিনি আগামী 1 সপ্তাহের জন্য তাকে বলা হয়েছে দীর্ঘ যে লম্বা যাত্রা করা, সেটাকে তিনি অ্যাভয়েড করতে, এবং বড় সমাগমগুলোকে তিনি অ্যাভয়েড করার জন্য তাকে বলা হয়েছে। কিন্তু তিনি সুস্থ কিছুক্ষণ পরে দেখবেন যে তিনি আপনাদের উদ্দেশ্যে ভার্চুয়ালি একটি উদ্বোধনী বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ তিনি সুস্থ, তবে ডাক্তারদের পরামর্শে ঘরেই থাকছেন। ইনশাআল্লাহ ডাক্তারদের পরামর্শে আবার আপনাদের মাঝে এসে, জনগণের মাঝে এসে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নেতৃত্ব দেবেন।